আসছে, তাই না? জি স্যার। ইম্পর্টেন্ট কি আছে? ইম্পর্টেন্ট ছিল হচ্ছে লেবেল, ইনপুট ট্যাগ। ইনপুটের আবার দুই ধরন আছে, সিলেক্ট আছে আর বাটন। টেক্সট এরিয়া আছে। এখন খেয়াল করে দেখেন, আপনি যদি একটু মাথা কুল করেন যে না আমি হতাশ হচ্ছি না, আমি আসলে বিষয়টা বুঝতেছি, সেই ঠিক সেইভাবে যদি এইভাবে চিন্তা করেন যে ইনপুট ট্যাগটা লিখলে কি হয়, শুধু ইনপুট যদি এখানে শেষ হয়ে যেত তাহলে কি হতো? একটা বক্স চলে আসতো, আর কিছু আসতো যেখানে টাইপ করা যায়। কিন্তু ওই টাইপিং এর জায়গাটা ওই ইনপুট ট্যাগটাকে বলে দেওয়া যে তুমি কোন ধরনের ডাটা নিবা, তার জন্য কোন অ্যাট্রিবিউট, টাইপ অ্যাট্রিবিউট নাকি? তুমি টেক্সট নিবা না নাম্বার নিবা না ইমেল অ্যাড্রেস নিবা না পাসওয়ার্ড নিবা না টেলিফোন নাম্বার নিবা না ডেট অফ বার্থ নিবা, সেটা সিলেক্ট করে দেবে কে? টাইপ। টাইপ। নেমটা কার জন্য? এটা ডাটাবেজের জন্য। এবং প্রত্যেকটা ইনপুটের আলাদা নেম হতে হবে, প্রত্যেকটা ইনপুটের আলাদা নেম হতে হবে। যে সমস্ত ইনপুট কোনো ডাটা বহন করবে, মানে সাবমিট করা যাবে, যেটা দিয়ে যে ইনপুটের মাধ্যমে ডাটাটা সাবমিট করা যাবে, সেটার একটা আলাদা নেম থাকবে, ঠিক আছে না? জি স্যার। জি স্যার। আইডিটা কেন ইউজ করতেছি? আইডিটা ইউজ করতেছি ওই লেভেলের সাথে জয়েন করে দেওয়ার জন্য, কানেক্টেড করার জন্য। ফর, এই ফরের যে ভ্যালুটা আছে আইডির ভ্যালুটাও সেম হচ্ছে, তাতে কি হচ্ছে? কারেক্টেড। তাতে হচ্ছে কি, আমরা যদি এখানে ক্লিক করি মার্ক হয়ে যাচ্ছে, আবার বাইরে ক্লিক করলাম, দেখেন এখানে ক্লিক করলাম, ওখানে মার্ক হয়ে যাচ্ছে, যা এখানে লিখতে হবে আপনাকে। হ্যালো স্যার, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না কেন? স্ক্রিন শেয়ার করানো। করা নাই, স্যার তো বোঝাচ্ছে কোন জায়গায়। স্যার তো মনে হয় স্ক্রিনেই বোঝাচ্ছে। স্যার স্ক্রিনটা একটু শেয়ার দিয়ে দেন স্যার। সরি, স্ক্রিন শেয়ার দিতে হবে। ওকে, দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে কি যে আইডিটা নিলাম কেন? যে এই লেভেলের সাথে ওকে কানেক্ট করে দিব, তাই বোঝাচ্ছে যে এই লেভেলটা কার জন্য। ফর মানে কি? জন্য। কার জন্য? আইডিতে বলে দিচ্ছে কার জন্য, এই ইনপুটটার জন্য ওই লেভেলটা দেওয়া। প্লেস হোল্ডারটা কেন দিছি? অনেক ডিজাইন দেখা যায় যে ইনবক্সে মানে ইনপুটের মধ্যেই হিন্টস দেওয়া থাকে, যেখানে এটা লেখেন, বাইরে কোনো লেভেল নাই, এরকম অনেক ফর্ম আছে না? জি স্যার। অনেক ফর্ম আছে লেভেল নাই, বাট ইনপুটের মধ্যে প্লেস হোল্ডারে অনলি ইনস্ট্রাকশন দেওয়া, ইউজারকে বোঝানোর জন্য। প্লেস হোল্ডারও তাই। বুঝা গেছে? তো ঠিক এইভাবে দেখেন, তাকায় দেখলে দেখা যাচ্ছে আমাদের তাহলে স্যার লেভেলটা না দিলে কি কোনো সমস্যা হবে? লেভেল যদি না দেন প্লেস হোল্ডার অবশ্যই দিবেন, নাহলে ক্লায়েন্ট বুঝবে কি করে যে কোথায় কি লিখবো। না স্যার, লেভেলের কথা বলতেছি, প্লেস হোল্ডার দিলে চলবে না স্যার? দিলে চলবে। আমরা যদি একটু গুগলে যাই, আমরা গুগলে যাই, আমরা যদি এখানে ইমেজে সার্চ করি গুগল ফর্ম, হ্যাঁ, গুগল ফর্ম, এখানে অনেক ফর্ম দেখা যাচ্ছে। বা কি লিখবো, গুগল সাইন ইন, এই যে এই ফর্মটা দেখেন, এই ফর্মে কোনো লেভেল আছে? না স্যার। নাই। এই ফর্মে কোনো লেভেল নাই। ঠিক এরকম আধুনিক ডিজাইন গুলো অনেক সময় দেখা যাচ্ছে ফর্মে কোনো লেভেল নাই। সো এইটার যদি ডিজাইন করতে বলতাম, এইটাকে আপনারা কেউ পারতেন করতে? পারতাম স্যার। জি স্যার। জাস্ট এই হয়তো মানে Level হাইট এটা। ওয়াইটটা আপনারা দিতে পারতেন না, বাটন তৈরি করতে পারতেন না, কিন্তু ফিল্ড
দুইটা ফিল্ড এবং বাটন কিন্তু আপনারা বানাতে পারতেন, এবং একটা ইমেজকে সেন্টারেও হয়তো বানাতে পারতেন। এটা এমন কিছু না, সিম্পল একটা ডিজাইন। সো আমি যেটা বলতে চাচ্ছি যে যদি আপনারা বলেন যে এইচটিএমএলটাকে পুরো রিভিউ করেন, হ্যাঁ, তো সেক্ষেত্রে 6টা ক্লাস রিভিউ করা এটা অনেক টাফ একটা ব্যাপার হবে। কথা বলতে গেলে আরো 1 ঘন্টা 1.5 ঘন্টা চলে যাবে 6টা ক্লাসের একটা ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই একটাই, এইচটিএমএল ট্যাগ এবং অ্যাট্রিবিউট কোনগুলা, যেগুলো প্রয়োজন। আমরা যে লিস্ট করেছিলাম সেই লিস্টের মধ্যে সব প্রয়োজনীয় ট্যাগ অ্যাট্রিবিউট গুলো আমরা দেখেছি। আমরা কিন্তু লিস্ট অনুযায়ী অ্যাট্রিবিউট শিখি নাই, শিখছি আমরা শিখছি কোনটা, এখন এটা দরকার তাহলে এটা দেখেন, এখন ওইটা দরকার তাহলে ওইটা দেখেন। এই করতে করতে মানে প্রয়োজন অনুযায়ী ইউজ করতে করতে আমরা অনেক অ্যাট্রিবিউটের নাম জানি, এখন জানি না। জি জি স্যার। স্যার। হ্যাঁ, এইটাই হচ্ছে ব্যাপার। তো সো আমরা একটু রিভিউটা নিজেরাই করব, কারণ এটা কিন্তু প্র্যাকটিসে রাখতে হবে। আগামী শনিবার, কারণ শুক্রবার একটা ছুটি থাকে, আগামী শনিবার আপনারা প্রস্তুত থাকবেন। আপনাদের শুধু এইচটিএমএল এর উপর একটা এক্সাম নিব আমি, ঠিক আছে? শুধু এইচটিএমএল, যেখানে আমরা সিএসএস ইউজ করব না টোটালি। এইচটিএমএল এর সর্বোচ্চ শক্তিটা আমরা ওখানে প্রয়োগ করব, ঠিক আছে? তাহলে অটোমেটিক্যালি আপনারা জি স্যার। review করতে পারবেন, কারণ আপনাদের প্রয়োজন হয়ে দাঁড়াবে যে আমাকে এটা পরীক্ষা দিতে হবে। ওকে, সো আমরা এখন যেটা চলে যাব সেটা হচ্ছে সিএসএস। আর আমরা একটা কথা বলেছিলাম শুরুতেই যে সিএসএস এর প্রয়োজনে আমরা কিছু ট্যাগ ইউজ করব এইচটিএমএল এর, মানে যে ট্যাগ গুলো সিএসএস এর সাহায্য ছাড়া নিজে কিছুই করতে পারে না, ঠিক আছে? তা ওইগুলো আমরা ধাপে ধাপে শিখবো। তার আগে আমরা এখন চলে যাচ্ছি সিএসএস টা কি, কোথায় লেখে, কিভাবে লেখে, নাকি? জি স্যার। এটা সবার আগে দরকার। অনেকে জানে, আবার অনেকে জানেন, আবার অনেকে জানেন কিন্তু অর্গানাইজ ভাবে করেন না কাজগুলো, ঠিক না? জি স্যার। আমরা শিখতেছি, কিন্তু এই যে যে স্টাইল গুলো শিখতেছি এগুলো সব ইন্টারন্যাশনাল অবস্থাতে যে ওয়েবসাইট গুলো দেখতে পাচ্ছেন তারা ঠিক এইভাবে কোড করতেছে, এবং এখনো আমরা স্ট্যান্ডার্ড কোডিং এ যাইনি। আমরা সিএসএস টাকে শেখার পরে স্ট্যান্ডার্ড কোডিং এ চলে যাবো অলরেডি। সো আমরা এখন যেটা যাব সেটা হচ্ছে W3 তে চলে যাই। W3 schools, CSS। এটাও কিন্তু একটা নতুন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? জি স্যার। নতুন ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা আরো সহজ, এটা আরো সহজ হবে। আর এর কাজটা কি আমরা একটুখানি দেখব। সিএসএস এর টোটাল মিনিংটা কি কেউ জানেন? ক্যাসকেডিং ক্যাসকেডিং স্টাইল Sheets. শিটস, শিটস জি এই যে ক্যাসকেডিং স্টাইল শিটস। একটু বোল্ড করে দেই, ক্যাসকেডিং স্টাইল শিটস। স্টাইল শিটস মানে কি? স্টাইল করা যাবে, ঠিক না? জি স্যার। কাকে ডিজাইন করবে? HTML কাকে ডিজাইন করবে? HTML এলিমেন্ট কে ডিজাইন করবে? কে বলতে পারবে? HTML ট্যাগ স্যার, HTML ট্যাগটা HTML এলিমেন্ট। গুড, সেগুলোই HTML এলিমেন্ট। তাহলে এই সিএসএস এর কাজ হচ্ছে HTML এর ট্যাগ গুলোকে ডিজাইন করা, রাইট? জি স্যার। একটা আলাদা ডিফারেন্ট মতামত আছে যে আসলে HTML এর সব ট্যাগ কেউ ডিজাইন করে না। HTML এর সব ট্যাগ কে ডিজাইন করে না, ও ডিজাইন করে কাকে? অনলি বডি থেকে শুরু করে বডি, তাই না? স্যার বডি থেকে শুরু করে বডির শেষ পর্যন্ত যে ট্যাগগুলো আছে সেগুলোকে ডিজাইন করে। এন্ড
inside all tags বডি ট্যাগ থেকে শুরু করে ওর ভেতরে যত ট্যাগ লেখা যাবে সব ট্যাগ কেউ ডিজাইন করতে পারবে, কিন্তু ও হেড ট্যাগ কে ডিজাইন করতে পারবে না, ও টাইটেল ট্যাগ কে ডিজাইন করতে পারবে না, ও স্টাইল ট্যাগ কে ডিজাইন করতে পারবে না, ও মেটা ট্যাগ কে ডিজাইন করতে পারবে না, ও লিংক ট্যাগ কে ডিজাইন করতে পারবে না। মানে লিংক নামে একটা ট্যাগ আছে, LINK, লিংক ট্যাগ কে ও ডিজাইন করতে পারবে না। মানে হেড ট্যাগ এর মধ্যে যাবতীয় যা আছে, হেড টু হেড এর ভেতরে যা আছে এগুলো ডিজাইন করতে পারবে না। ও HTML সেটা না, ও ডক টাইপটাকেও ডিজাইন করতে পারবে না। তাহলে ক্যাসকেডিং স্টাইল শীট, এই স্টাইল, এই সিএসএস টা আসলে জাস্ট বডি এবং বডি ট্যাগের ভেতরে যা আছে সব ট্যাগকে সে ডিজাইন করতে পারবে। ওকে, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, সো আমরা এখন চলে যাচ্ছি যে তাহলে এটা আবার কি এবং কিভাবে করে। আমাদের আজকের ফোল্ডারটা কোথায়? ওকে, এই যে আমার ফোল্ডার, আমরা এখানে সিএসএস নামে একটা ফোল্ডার তৈরি করতেছি। সিএসএস একটু বড় হাতের করলাম কারণ এটা একটা প্রজেক্ট ফোল্ডার, এটা নট অনলি সিএসএস এর ফাইল রাখার জন্য, এটা প্রজেক্ট ফোল্ডার। ঠিক আছে, দেখেন ইন্ডেক্স জি হ্যাঁ আপনি index.html নিলাম, এটা সিএসএস ফোল্ডারে রাখছি। আমরা এটাকে সাবলাইম টেক্সটে নিয়ে আসতেছি, ওপেন করলাম। HTML, আচ্ছা কে কথা বলছেন? মাইক্রোফোনটা একটু অফ করে নেবেন। ওকে, থ্যাংক ইউ। CSS ক্লাস 1। এবার কি করে কি করা যায় সেটা আমরা দেখব। দেখেন, সিএসএস কে বলা হয়েছে যে সে বডি ট্যাগের ভেতরে সকল ট্যাগকে ডিজাইন করতে পারে। তাহলে এই সিএসএস টা কিভাবে ডিজাইন করে একটা এক্সাম্পল দেখি। আমরা এখানে লিখলাম h1, আমরা এখানে লিখলাম কি h1, this is title, this is title। আমরা এটাকে ব্রাউজারে নিয়ে যাই, দেখতে পাচ্ছেন সবাই? this is title। এখন আমরা এটাকে স্টাইল লিখতেছি, কিভাবে কি লিখতেছি এটা পরে। হ্যাঁ, ফন্ট সাইজ, আমরা এখানে দিলাম 50 পিক্সেল। টেক্সট অ্যালাইন সেন্টার, তার মানে ফন্ট সাইজটা বড় হয়েছে, হচ্ছে না? আমরা এখানে যদি দেই 100, কালার দেই রেড, বুঝা গেছে ব্যাপারটা কি? সিএসএস কাকে ডিজাইন করলো? h1 কে ডিজাইন করলো, তাই না? সিএসএস কাকে ডিজাইন করলো? h1 কে ডিজাইন করলো। ওকে, সো এখন কথা হচ্ছে যে আসলে সিএসএস কোথায় লেখে, কিভাবে লেখে, এগুলো দেখবো। এটা যা দেখালাম এটা এক্সাম্পল, আর কিছু না। যে ও যে HTML ট্যাগটাকে ডিজাইন করে সেটা ভালো মতো আমরা দেখে নিলাম। এবার কথা হচ্ছে যে এই সিএসএস টাকে কোথায় কোথায় লেখা যায় সেই হিসেব করে, কোথায় কোথায় লেখা যায় সেই হিসেব করে এই সিএসএস টাকে কয় প্রকার, সিএসএস কয় প্রকার কে কে জানেন?
স্যার 3 প্রকার। 3 প্রকার। 3 প্রকার, সুন্দর। সিএসএস 3 প্রকার, তাহলে হচ্ছে 3 প্রকার কি কি? একটা হচ্ছে ইন্টারনাল, ইন্টারনাল 1, শর্টে লিখে নেবেন। ইন্টারনাল 2, ইনলাইন ইনলাইন, এক্সটার্নাল। এক্সটার্নাল, ইনলাইন। ইন্টারনাল না বলে এটা হবে ইনলাইন। ইনলাইন, ইন্টারনাল, ইন্টারনাল, তারপরে বললাম আচ্ছা ইনলাইন শব্দটা খুবই সিম্পল। ইনলাইন মানে কি? এক লাইনে। লাইনের মধ্যে স্যার, একই লাইনে। লাইনের মধ্যে বা একই লাইনে, ঠিক আছে, গুড, সিম্পল ফ্যাক্ট। ইন্টারনাল এই শব্দটা ব্যক্তিগতভাবে আপনি কিভাবে ইউজ করেন? যে এটা একটা ইন্টারনাল বিষয়, জি স্যার। আলাদা বিষয় স্যার, মানে- আলাদা ভাগ। না ভিতরের আলাদা বিষয়। বিষয় না, ইন্টারনাল বিষয়। এটা একটা যেমন ধরেন ভিতরের এটা বিষয়। আমাদের, আমরা একটা ব্যাচ, এখন আমরা আমাদের মধ্যে একটা ডিসিশন নিলাম, আমরা বললাম এটা একটা আমাদের ইন্টারনাল ডিসিশন। তার মানে কি টোটাল আমাদের, হ্যাঁ টোটাল কোম্পানির ব্যাপার না, কিন্তু জাস্ট আমাদের ভিতরকার বিষয়, এটা আমরা ডিসিশন নিলাম, এরকম কিছু একটা। এক্সটার্নাল মানে হচ্ছে কি এটা একটা বাইরের বিষয়, তাই না? তো এইগুলো খুব মজার বিষয়। দেখেন এই কিওয়ার্ডস গুলোর সাথে মিল রেখে একদম সেইভাবেই আমরা এতক্ষণ যেটা বললাম সেটাই। ইনলাইন, দেখেন এটা একটা HTML ফাইল, রাইট? ডট HTML, ঠিক না? তো ডট HTML ফাইলে আপনি CSS লিখবেন, এটা কোনো ভালো কথা না। এখন এই জন্য CSS আমাকে লিখতেই হবে। যদি লিখতেই হয় তাহলে আমাকে কি শুনতে হবে, কি করতে হবে? আমাকে HTML ফাইলের কাছে পারমিশন নিতে হবে। HTML ফাইলের কাছে কি কি করতে হবে? পারমিশন। পারমিশন নিতে হবে। তো আমরা একটা পারমিশন নিচ্ছি স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে। এবং এটা কোথায় অ্যাট্রিবিউটটা ইউজ করতেছি খেয়াল করেন, কোথায়? H1 ওপেনিং ট্যাগের, H1 ওপেনিং ট্যাগের ভিতরে। ওপেনিং ট্যাগের মধ্যে এটা একটা অ্যাট্রিবিউট। এটা কি অ্যাট্রিবিউট। সত্যি নাকি? আমি বললাম আর আপনারা বলে দিলেন অ্যাট্রিবিউট। এটা কি আসলে? স্যার অবশ্যই অ্যাট্রিবিউট স্যার, অ্যাট্রিবিউট একটা। অ্যাট্রিবিউট স্যার। অ্যাট্রিবিউট কিন্তু শিওর? জি শিওর? স্যার, জি শিওর স্যার। বা আপনারা তো খুব ভালো চিনে ফেল, কনফিডেন্ট, গুড। সেই অ্যাট্রিবিউটটা, এই অ্যাট্রিবিউটের মধ্যে এইখানে হচ্ছে, এই অ্যাট্রিবিউটটার মধ্যে হচ্ছে আমরা এখানে CSS লিখে থাকি। CSS, হ্যাঁ, পারমিশন। এইখানে যত দূর আপনি CSS লিখে পারেন, কেউ মানা করবে না আপনাকে। যত বড় CSS লিখে ফেলেন। বুঝা গেছে কথাটা? জি স্যার। এইখান থেকে এত দূর আপনি CSS লিখতে পারেন এই অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে। তাহলে এখানে একটা পারমিশন পাইছেন, তাই না? বডি স্যার। থেকে, বডি ট্যাগের ভেতরে সব ট্যাগের এরকম ওপেনিং ট্যাগের মধ্যে, আর যদি সিঙ্গেল ট্যাগ হয় ডিরেক্ট সিঙ্গেল ট্যাগের মধ্যে আপনি স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে আপনি CSS লেখার পারমিশন পাবেন। বুঝা গেছে? জি স্যার। কি আসলো? আচ্ছা, এনামে রাসুল ভাই আসছে নাকি? হ্যাঁ ভাই, আসলাম একটু দেখার জন্য। থ্যাংক ইউ, খুব ভালো। তাহলে আমরা একটু একটা টপিকসে আসছি। তো আমরা সেই হিসেব করে এখানে একটা এক্সাম্পল দেখতেছি, যে আমি একটু আগে দিয়েছিলাম না ফন্ট সাইজ। এটা আপনি এখন দেখেন না যে এখানে CSS কি লিখতেছি, জাস্ট দেখেন এই যে পারমিশনটা নিয়েছি, এই পারমিশনটা কাজ করে কিনা সেটা দেখার জন্য। পিক্সেল টেক্সট লাইন সেন্টার, এতটুকু থাক। পিক্সেল টেক্সট লাইন সেন্টার, তাহলে এই ইফেক্টটা কাজ করছে, তাই না? ডিফল্ট তো H1 এরকম না, H1 এরকম, না। এটা HTML এর মাধ্যমে এরকম হয়েছে। এবং এটা পারমিশন পাইছে কোথায় লেখার জন্য? এটা একটা আলাদা ল্যাঙ্গুয়েজ, দেখেন এটা HTML এর মতো না, আলাদা। আচ্ছা গেল। আমরা এটা হচ্ছে ইনলাইন CSS। আপনারা বুঝলেন যে লাইনের মধ্যেই লিখতেছে, এই জন্য এটা ইনলাইন।
আচ্ছা, ইন্টারনাল মানে ভেতরকার বিষয়। এই স্টাইল ট্যাগের মাধ্যমে আমরা সিএসএস লিখতে পারি। এই জায়গায় পারমিশন করে নিলাম হেডের মধ্যে। কোথায় এটা? এর মধ্যে হেডের মধ্যে। সো আমরা এখানে পারমিশনটা করে নিছি। এর ভেতরে আমরা সিএসএস এটাকে লিখতে পারবো। যেমন আমরা এই সিএসএস টাকে কপি করে আমরা এখানে আনতে পারবো। এখন আনলেই কাজ হবে না, এখানে লিখতে হলে একটু অন্যভাবে লিখতে হয়, সেটা আমরা দেখে নিই। এগুলো কি পরে দেখবো, আমরা খালি দেখবো যে কোথায় কোথায় লিখতে হয়, তাই না? দেখেন ডিজাইন কি চেঞ্জ হয়েছে? হয়নি। আমরা তো স্টাইল সেম রাখছি, তাই না? তাহলে এইটা হচ্ছে হেডের মধ্যে ইন্টারনাল, মানে হচ্ছে এই ফাইলটার মধ্যেই সিএসএস লিখবো আমরা। যদি ইনলাইন না হয়ে থাকে, এই ফাইলটার মধ্যেই সিএসএস লিখবো, এটাকে বলতেছে ইন্টারনাল সিএসএস। আর ইন্টারনাল সিএসএস টা লিখতেছে কোথায়? হেডের মধ্যে। হেডের মধ্যে স্টাইল ট্যাগ হিসেবে লিখতেছে, রাইট? জি স্যার। জি স্যার। এবং আপনাকে বলে দেওয়া উচিত এখানে একটা টাইপ আছে। টাইপটার ভ্যালু হচ্ছে টেক্সট প্লাস সিএসএস। তার মানে এর মধ্যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে টেক্সট আর সিএসএস এই দুইটা জিনিস লেখা হবে। বুঝা গেছে? জি স্যার। ক্লিয়ার? তাহলে কারো কোনো প্রশ্ন আছে এই দুইটা নিয়ে, যে ইনলাইন সিএসএস কি আর ইন্টারনাল সিএসএস কি? স্যার প্রশ্ন না। না স্যার। স্যার একটু টাইপ অ্যাট্রিবিউট সম্পর্কে বলবেন স্যার? স্টাইল ট্যাগের যে টাইপ অ্যাট্রিবিউটটা, এখানে টাইপটার ভ্যালু বলতেছে টেক্সট অবলিক সিএসএস। তার মানে এই যে সিএসএস লেখার যে জায়গাটা আছে, এই জায়গার মধ্যে জি শুধু স্যার। নরমালি টেক্সট আর সিএসএস লেখা যাবে, তাই বলতেছে। জি স্যার। এটা দিয়ে দেওয়া উচিত, ঠিক আছে? এটা দিয়ে দেওয়া উচিত, এটা দিবেন সবসময় দিবেন। এটা না জি দিলে যে স্যার। কাজ করবে না তা ঠিক না, কিন্তু আচ্ছা, দিবেন, না দিলেও কাজ করে, কিন্তু দিতে হবে স্যার। দিতে হবে। ধরেন আপনি দিলেন না, আরেকজন দিল, তাহলে সে একটু আগাই গেল নাকি? জি স্যার। তাই তো? জি স্যার। গুড। আচ্ছা, এরপরে কাজ হচ্ছে আমাদের এক্সটার্নাল সিএসএস, রাইট? সেটা হচ্ছে কি, আমরা একটা ফাইল তৈরি করব আলাদা, বাইরে একটা ফাইল তৈরি করবো। এর জন্য আমরা একটা নতুন ফাইল নিলাম, টেক্সট ডকুমেন্ট। এবং আমরা যখন index.html লিখি না, এখানে নিয়ম হচ্ছে স্টাইল ডট সিএসএস। ফাইলটার নাম কি? স্টাইল ডট সিএসএস। এর কারণ কি, যে ইন্ডেক্স যেরকম ডিফল্ট, আর ডিফল্ট সিএসএস যেটা থাকে সেটা হচ্ছে স্টাইল ডট সিএসএস। দেখেন এটার আইকন কিন্তু ব্রাউজারের মতো হয়নি, হয়েছে? এবং এইটাকে আমরা লিঙ্ক ট্যাগের মাধ্যমে অ্যাড করি। কোনটার মাধ্যমে? লিঙ্ক ট্যাগের মধ্যে। আমরা এখানে স্টাইল, দেখেন ওই যে href দেখছেন, স্টাইল ডট সিএসএস, এই যে ফাইলটাকে আমি অ্যাড করে দিলাম ডিরেক্ট। এখানে আরো অনেক কিছু আসছে, এগুলো আমরা পরে দেখবো, ঠিক আছে? তো এই সিএসএসটাকে যদি আমি কাট করে এখানে নিয়ে যাই, ফাইলটা কই? এই যে ফাইলটা এখানে নাই, এই যে ফাইলটা এখানে ওপেন করলাম, এই যে style.css আমরা এখানে লিখে দিলাম, এখানে সেভ করলাম সেই সিএসএসটা, ঠিক আছে, যেটা এখানে লিখছিলাম। তো এটাকে যদি আমরা এখন আবার পেজটাকে রিলোড করি, তো দেখা যাবে একই ডিজাইন আছে, তাই না? এবং আপনি যদি রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করেন, আপনি এই রুলসে যাবেন, যে রুলস, আপনার সিএসএস টা ডান পাশে লেখা দেখা যাচ্ছে, দেখছেন? আপনি এটা লিখছিলেন না, ফন্ট সাইজ 100, টেক্সট অ্যালাইন সেন্টার। তার মানে আপনার এই পাশে HTML কে মার্ক করবেন, সিএসএস দেখতে পাবেন। এবং এখানে আপনি এডিটও করতে পারবেন। আপনি এখানে
ক্লিক করে ট্যাব ওপেন করে আরেকটা ট্যাব দিয়ে আপনি এখানে লিখতে পারেন কালার। মানে জাস্ট দেখাচ্ছি কি কি করা যায়। কালার চেঞ্জ হয়ে গেছে। সো আমরা এতটুকু বুঝলাম যে ইনলাইন লেখার জন্য আমাকে পারমিশন নিতে হয় কোথায়, কি বলবে? ওপেন ট্যাগের ভিতরে। ট্যাগের ভিতরে স্যার, ওপেনিং ট্যাগের ট্যাগের মধ্যে ট্যাগের মধ্যে। ওপেনিং ট্যাগের মধ্যে কোথায় লেখে? স্যার স্টাইল অ্যাট্রিবিউট। স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে। স্টাইল অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে পুরো সিএসএস টা যায়, তাই না? জি স্যার। Yes. ভয় পাইছেন কে কে? কে কে জানি ভয় পাইছে। ভয় পেলেন কেন? আমরা তো সিএসএস এ যাইনি, ওই লেখা দেখে ভয় পাওয়ার কিছু নাই। এইচটিএমএল থেকে এটা আরো সহজ, ঠিক আছে? খালি আপনি জাস্ট বলবেন এখন আপাতত কি শিখলেন, যে সিএসএস 3 প্রকার। সিএসএস কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার। একটু ভুল হয়ে গেল, আমরা ভিডিওটা মনে অন করা রাখছিলাম না পরবর্তীতে, সরি। যাই হোক, আমরা আবার বলে যাচ্ছি সিএসএস 3 প্রকার। আপনারা যেহেতু ক্লাসে ছিলেন, অথবা এখন যদি একটু বলে দিই মনে হয় মনে থাকবে। সিএসএস 3 প্রকার, যার 2 প্রকার এইচটিএমএল ফাইলের মধ্যেই লেখা যায়। কিভাবে লেখা যায়? এইচটিএমএল ফাইলের মধ্যে পারমিশন নিয়ে লিখতে হবে। এই জন্য ইনলাইন সিএসএস যেটা আছে, ইনলাইন সিএসএস যেটা আছে, সেটার সিস্টেম হচ্ছে ওপেনিং ট্যাগের মধ্যে স্টাইল অ্যাট্রিবিউট লিখে তার ভ্যালু হিসেবে এটা দিতে হয়। এগুলো সব সিএসএস হবে, তাই না? আচ্ছা, ইনলাইন, ঠিক আছে। রিন্টু ভাই আপনাকে বলে দেই, আপনি মনে হয় প্রায় সময় লেখার সময় এইভাবে লেখেন না, এটাকে পরে লিখে পরে এরকম দিতে চান। না এই কারণে আপনার কিছু ভুল না যাচ্ছে। স্যার, ওরকম লেখি না স্যার। ওটা হচ্ছে স্যার, ওখানে সমস্যা ছিল স্যার। ওখানে হচ্ছে আমি স্যার কপি পেস্ট করছি তো অনেক, আর ওইটা কোডটা অনেক রাত্রে করছি স্যার, এই জন্য স্যার একটু ভুল হয়েছিল। না, সেটা না, কপি পেস্ট করে যেখান থেকে কপি করছেন সেই জায়গায় তো ভুল করে ফেলছেন শুরুতে। জি স্যার, ওই জন্য ওই ভুলটা হলো কেন? রুলস যদি আপনি ফলো করেন, যেটা আমি বলে দিছিলাম, যেটা ডাবল শেষ করে নেবেন, তাহলে তো ভুল হওয়ার কোনো মানে অপশন নেই। স্যার এভাবেই করি স্যার, কিন্তু অল্প কম সময়ের ভিতরে করছি তো, এই জন্য স্যার সময় ছিল না। প্রায় 6টা ক্লাস করে ফেলছেন, বয়স কিন্তু কম না, ঠিক আছে? ঠিক আছে, এইচটিএমএল এর বয়স কিন্তু প্রায় শেষ। অতএব এই ধরনের ছোটখাটো ভুল কিন্তু একসেপ্ট করব না। এবার বন্দুক ঠিকই কিনে নিয়ে আসবো আপনাদের জন্য, ঠিক আছে? কারণ এত দূর থেকে লাঠি দিতে কেন যাবে না, গুলি করতে হবে ঠুস করে, ঠিক আছে? যাই হোক, তো আমরা ইনলাইন সিএসএস টা বুঝলাম। ওপেনিং ট্যাগের মধ্যে স্টাইল অ্যাট্রিবিউট লিখে সেই অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে এখানে সিএসএস হচ্ছে, তাই না? ঠিক আছে, আচ্ছা। আর ইনলাইন সিএসএস যেটাকে বলা হয়, ইন্টারনাল সিএসএস যেটাকে বলা হয়, এটা হচ্ছে ইন্টারনাল, যেটা হচ্ছে হেড ট্যাগের মধ্যে লেখে। কোথায় লেখে? হেড ট্যাগের মধ্যে। হেড ট্যাগের মধ্যে স্টাইল অ্যাট্রিবিউটের মানে স্টাইল ট্যাগের মাধ্যমে লিখতে হয়। কিসের মাধ্যমে লিখতে হয়? স্টাইল ট্যাগের মধ্যে। স্টাইল ট্যাগ। স্টাইল ট্যাগের মাধ্যমে, এবং তার একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হয়, সেটার নাম হচ্ছে টাইপ, এবং তার ভ্যালুটা কি? টেক্সট স্ল্যাশ সিএসএস। টেক্সট স্ল্যাশ সিএসএস। আর এই ট্যাগের ভেতরে যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন, কন্টেন্ট লেখার জায়গা, এটা হচ্ছে সিএসএস কন্টেন্ট হবে। এটা কি হবে? সিএসএস কন্টেন্ট। সিএসএস কন্টেন্ট। সিএসএস কন্টেন্ট হবে, মনে থাকবে? ইন্টারনাল, যারা নতুন তাদেরকে বলতেছি, মনে থাকবে? কে কে নতুন এখানে? আমি স্যার। এই প্রথম স্যার। সিএসএস করতেছেন কে কে? আমি স্যার। আমি স্যার। নাই, নূর মোহাম্মদ ভাই আর শাহনাজ ভাই। জি স্যার। থ্যাংক ইউ। এই যতটুকু আসলাম ততটুকু কি মানে বোঝা গেছে কি কি বললাম? আসলে আমরা কোনো সিএসএস করছি কিনা বুঝছি স্যার। জি স্যার। এবার যদি জিজ্ঞেস করি যে ইনলাইন সিএসএস, তবে ইন্টারনাল বলে দেবেন, আর ইন্টারনাল বললে ইনলাইন সিএসএস দেখাই দেবেন নাকি? না স্যার। বুঝেন কিন্তু? আচ্ছা, তাহলে এই এইচটিএমএল এর মধ্যে দুইটা জায়গায় পারমিশন করা যায়, একটা স্টাইল ট্যাগ আর একটা হচ্ছে স্টাইল
অ্যাট্রিবিউট, দুইটা জিনিস নিয়ে খুব ঝামেলা। এই টাইটেল ট্যাগ আবার টাইটেল কি আছে, টাইটেল আবার অ্যাট্রিবিউট আছে না? জি স্যার, জি কেউ স্যার, দেখছেন টাইটেল অ্যাট্রিবিউট দেখছেন এবং তো? জি এটা স্যার, দেখি। জি স্যার দেখেছি স্যার, অ্যাব্রিভিয়েশন ট্যাগে স্যার দেখেছি। হ্যাঁ, সাবধান, এগুলা নিয়ে খুব সাবধান। আচ্ছা ঠিক আছে, এখন আমরা বলতেছি যে এক্সটার্নাল সিএসএস আবার কি? এক্সটার্নাল সিএসএস হচ্ছে লিঙ্ক ট্যাগের মাধ্যমে, কার মাধ্যমে? লিঙ্ক ট্যাগের মাধ্যমে। লিঙ্ক ট্যাগের মাধ্যমে বাইরের একটা সিএসএস ফাইলকে আমরা আমাদের এইচটিএমএল এর সাথে অ্যাড করে নিয়ে কাজ করব। কার মাধ্যমে? লিঙ্ক ট্যাগের মাধ্যমে। এবার অনেকে চিন্তা করতেছে তাহলে এটা স্টাইল ট্যাগের মধ্যে লিখতে হবে। কালকেই দেখবো এরকম কি দেখবো, যে লিঙ্ক ট্যাগ স্টাইল ট্যাগের মধ্যে লিখে ফেলছে, কারণ এটা তো সিএসএস স্যার বলছে ওপেনে লেখা যাবে না, তাহলে এটা কি করতে হবে, স্টাইল ট্যাগের মধ্যে লিখতে হবে নাকি? না জি স্যার, ভাই বলেন। স্যার এই যে এখানে স্যার লিঙ্কের উপরে যে স্টাইল দেওয়া আছে এটা কি থাকবে স্যার? লিঙ্কের উপরে যে স্টাইল ট্যাগটা রয়েছে, জি স্যার। না এটা তো জাস্ট পজিশন গুলো দেখাচ্ছি, জায়গাগুলো দেখাচ্ছি যে আচ্ছা, কোথায় কোথায় সিএসএস লেখা যায় তাই, ঠিক আছে? জি স্যার। যদি এরকম হয় আমার কোনো পেজ এক্সটার্নাল সিএসএস তো আছে আবার ইন্টারনাল সিএসএস লেখা লাগতেছে, তাহলে এইভাবে লেখা যাবে, সমস্যা নেই। কিন্তু ভুল করেও কেউ এই জায়গায় লিখবেন না, বারবার বলে দিচ্ছি, কিন্তু এই ভুলটা আমি পাই, এই জন্য আগের থেকে সাবধান করতেছি। এখানে আপনি সিএসএস টা লিখলেন স্টাইল। স্যার কোথায় লেখার জন্য নিষেধ করলেন স্যার? ইনলাইন না ইউজ করার জন্য? না আমরা বলতেছি স্টাইল ট্যাগের মধ্যে লিঙ্ক জি স্যার। ট্যাগটাকে অ্যাড করবেন না আবার। জি স্যার ঠিক আছে। এটা তো স্যার না, হবে না অনেকে স্যার। করে ফেলেন, অনেকে করে ফেলতেই পারেন, কারণ সিচুয়েশন তো আপনারা এখনো অত পাকাপোক্ত না, তাই না? নতুন জি স্যার। দেখতেছেন। স্যার মনে ক্লোজিং হেডের একটু উপরে দিলেই হবে না? হ্যাঁ ঠিক আছে। তো স্টাইল এটারও একটা ব্যাপার আছে যে এইটা আগে আসবে না এটা পরে আসবে, এগুলো আমরা পরে দেখবো, প্রায়োরিটি যেটাকে বলে, তাই না? জি স্যার, কার প্রায়োরিটি বেশি এটা আমরা দেখবো। আচ্ছা, সো আমরা এই তিনটা জায়গা যদি চিনে ফেলি, এবার আমরা সিএসএস লিখতে চলে যাব। তিনটা জায়গা যদি চিনি তাহলে সিএসএস লিখতে চলে যাব। তার আগে আপনাদেরকে আজকে দিয়ে দিব অ্যাট্রিবিউট, এইচটিএমএল অ্যাট্রিবিউটের শর্ট লিস্ট করার কথা ছিল না আমার? জি স্যার। জি স্যার। ওইটা আপনাদেরকে পাঠিয়ে দিব, ঠিক আছে? আর জি স্যার। স্টাইল অ্যাট্রিবিউটের এটা মানে সিএসএস এরও শর্ট লিস্ট আমি দিয়ে দিব, তাহলে হবে কি আপনাদের একটু ভয় কমে যাবে, ঠিক আছে? ওকে জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার সিএসএস এর কোনগুলো দিবেন স্যার? সিএসএস প্রপার্টি গুলার শর্ট লিস্ট? জি হ্যাঁ, প্রপার্টি। ঠিক আছে স্যার। সো আমরা এখন চলে যাব যে সিএসএস টা কি করে লেখে সেটা দেখতে। এতক্ষণ দেখলাম কোথায় কোথায় লেখে, আর এখন দেখবো কি করে লেখে, ঠিক আছে? দেখেন আমরা এই দুটাকে এখন আপাতত কি করি, কমেন্ট করে রাখি, ঠিক আছে না? দরকার নাই আপাতত, জাস্ট বুঝে নিচ্ছি কি করতে হবে। এবার আমরা সিএসএস লিখবো। দেখেন স্টাইল এইচটিএমএল এ ছিল এইচটিএমএল ট্যাগ আর অ্যাট্রিবিউট, আর সিএসএস এ কি আছে বলেন তো? তিনটা জিনিস প্রপার্টি আছে। আর ভ্যালু। সিএসএস তিনটা জিনিস আছে, একটা হচ্ছে সিলেক্টর, তারপর আছে কি প্রপার্টি ভ্যালু। প্রপার্টি মানে সম্পত্তি নাকি? জি স্যার। ভ্যালু, সিলেক্টর, প্রপার্টি, ভ্যালু। তাহলে এখন কথা হচ্ছে আমরা এই যে প্রপার্টি আর ভ্যালুটাকে দেখতে পাচ্ছেন, আমরা এখানে একটু যদি লিখি অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট তারপরে ভ্যালু, এটা কি সূত্র না? অ্যাট্রিবিউট লেখার সূত্র কি এটা? জি জি স্যার। জি স্যার। তাহলে মজার বিষয় মিলাই দেখেন, প্রপার্টি লেখার ভ্যালু দেখেন, প্রপার্টি তারপরে ক্লোন জি স্যার। তারপরে ভ্যালু, সেমিকোলন শেষ। এর যেমন ডাবল কোটেশন দিয়ে শেষ হয়েছে,
আর এর কি হয়েছে, জাস্ট ভ্যালু লিখে শেষ হয়ে গেছে। আরেকবার একটু লিখি, সরি, এটাকে আরেকবার একটু সুন্দর করে লিখবো, এখানে আমার একটু দরকার আছে। প্রপার্টি ক্লোন ভ্যালু, সেমিকোলন। সবাই তাহলে খাতায় লিখে ফেলেন অন্তত 5 বার। দেখার সূত্রটা কি, এবার সিএসএস স্ট্যান্ডার্ডটা আসলে কি, স্ট্যান্ডার্ড কোডিং যেটাকে বলে, তাই না? প্রপার্টি লেখার পরে আমরা একটা স্পেস রাখবো, যেটা ভ্যালুতে অ্যাট্রিবিউটে যেটা পসিবল ছিল না, কিন্তু আমরা সিএস লেখার সময় এটা রাখবো। এটা না রাখলে যে কাজ করবে না তা না, কিন্তু আমি যতগুলো কোম্পানিতে কাজ করেছি এবং যত জায়গায় টিউটোরিয়াল দেখেছি, সবাই কি করে, এই প্রপার্টির ক্লোনের পরেই একটা স্পেস দেয়। এটা একটা সৌন্দর্য বলতে পারেন, এটা সাজানো বলতে পারেন, ঠিক আছে? এটাই স্ট্যান্ডার্ড ভাবে লেখার নিয়ম। তো কি হলো, প্রপার্টি ক্লোন ভ্যালু সেমিকোলন। স্পেস ভ্যালু। এখন এটার মধ্যে যদি আপনি বলেন স্যার সেমিকোলনটা থাক, দেব না আজকে, তাইলেই কিন্তু গোল পাইকাই যাবে। ওই গিট কিন্তু সারাইতে সারাইতে সারা রাত বসে থাকবেন আপনি অনেক সময়, কোথায় কি করলাম, কি গেল। এতটুকু আপনাকে কমপ্লিট করতেই হবে যতবার সিএসএস লিখবেন। প্রপার্টি ক্লোন ভ্যালু, প্রপার্টি ক্লোন ভ্যালু সেমিকোলন, 5 বার লিখছেন সবাই? জি স্যার। লিখে ফেলেন, দ্রুত লিখে ফেলেন, এই কথাটুকু লেখেন, প্রপার্টি ক্লোন ভ্যালু সেমিকোলন। এবং নিয়ম অনুযায়ী আপনি যদি আরো প্রপার্টি লেখেন, আবার লেখেন প্রপার্টি ক্লোন ভ্যালু। একটা প্রপার্টি শেষ হওয়ার পর আরেকটা প্রপার্টি লিখতেছি, অ্যাট্রিবিউট যেভাবে লেখেন আপনি, ঠিক আছে? সেমিকোলন একাধিক এইভাবে লেখা যাবে একটা ট্যাগের জন্য। আমরা একটা ট্যাগে একাধিক অ্যাট্রিবিউট ইউজ করছি না, সেম। আপনি বলতে পারেন যে অ্যাট্রিবিউটের কাজই প্রপার্টি এখানে আরো মানে বড় আকারে করে। অ্যাট্রিবিউটের সীমাবদ্ধতা আছে, কিন্তু সিএসএস এর সীমাবদ্ধতা অতটা নাই, অনেক বেশি। অ্যাট্রিবিউটটার সীমাবদ্ধতা অনেক, সিএসএস প্রপার্টিটার সীমাবদ্ধতা অনেক কম। শ্রাবণ, দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি স্যার। স্যার দেখতে পাচ্ছি স্যার, আমার নেটওয়ার্ক চলে গেছিল মেবি, সেই জন্য দেখতে পাচ্ছি। তাহলে প্রপার্টি ক্লোন ভ্যালু সেমিকোলন সবাই তাহলে বুঝে গেছেন নাকি? জি স্যার। জি স্যার। গুড। তাহলে আগাচ্ছি, দেখেন আমি বলছি যে এইচটিএমএল এর অ্যাট্রিবিউট যে কাজ করতো, সিএসএস দিয়ে আমরা সেই কাজই করব। যেমন আমরা এখানে লিখতাম যে এটা এইচটিএমএল এ, হ্যাঁ, লিখতাম অ্যালাইন, একটা কাজ করানোর জন্য লিখতাম অ্যালাইন, না সেন্টার। আর সিএসএস কি লিখতাম, সিএসএস লিখবো প্রপার্টির জায়গায় লিখবো হচ্ছে টেক্সট অ্যালাইন। অ্যালাইন। তারপরে এটা হচ্ছে প্রপার্টি নেম, ক্লোন তারপর হচ্ছে ক্লোন স্পেস ভ্যালুতে হচ্ছে সেন্টার লিখলাম, সেমিকোলন। পাইছেন? এবার ভয়ের কিছু আছে আর? না স্যার। না স্যার, যারা প্রথম শিখতেছেন তাদের আর ভয় আছে কোনো?
না স্যার। আপনি লিখতেন সেই জায়গায় প্রপার্টি নেমটা আর ভ্যালুটা সম্পর্কে একটু জানতে হবে, তাইলেই আপনি ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। জি স্যার, ভ্যালুটা না জানলে তো হবে না। ঠিক আছে না? তো আমরা এখানে একটা লিস্ট দিয়ে দিচ্ছি, আপনার গুগল এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, আমি লিস্ট দিয়ে দিচ্ছি সবগুলো। এটা হচ্ছে কোথায় গেল, ব্যাকআপ দিনাজপুরে দিয়ে রাখছিলাম, শিটস, এই শিটস ফোল্ডারটাই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, গুগল ড্রাইভ এই আপনাদের ইসে ওপেনে রেখে দিচ্ছি এটা। এই যে এই শিটসটা থেকে আমরা অ্যাট্রিবিউট চলে যাই, প্রপার্টি নেম, শর্ট লিস্ট। এই যে শর্ট লিস্ট দেখেন, এখানে শর্ট লিস্ট করে ভাগ করে দেওয়া হয়েছে। আমরা এবার চেষ্টা করবো নতুন একটা জিনিস অ্যাড করার, যেটা হচ্ছে নাম হচ্ছে ফ্লেক্স। ফ্লেক্সটা আমরা গত ক্লাসেও দেখাইনি ওইভাবে, কারণ আমরা নর্মাল সিস্টেমটাকে দেখাইছি। ঠিক আছে, যেটা ফ্লটিং এর মাধ্যমে কাজ করে, এখানে সেটাও থাকবে এবং ফ্লেক্সটাকেও আমরা এখানে রাখবো। ঠিক আছে, তো এখন এখানে প্রপার্টি গুলো কয়েকটা ভাগে ভাগ করছে। দেখেন, ব্যাকগ্রাউন্ডের জন্য কিছু প্রপার্টি আছে, তারপরে বর্ডার প্রপার্টি আছে, বর্ডার কিভাবে দিতে হয়, তারপরে বেসিক বক্স প্রপার্টিস আছে, বক্স গুলো নিয়ে অনেক প্রপার্টিস এর ব্যাপার স্যাপার আছে। তারপরে ওই যে টেবিলের মধ্যে যেরকম সেল প্যাডিং, সেল স্পেসিং, এখানেও সেরকম কিছু ব্যাপার আছে। আচ্ছা, টেক্সট প্রপার্টিস দেখেন, টেক্সট প্রপার্টিস নিয়ে আমরা কাজ করবো আজকে প্রথম। আগের দিন আমরা টেক্সট ট্যাগ দেখছিলাম না, টেক্সটের জন্য কোন ট্যাগ গুলো ইউজ করা হয় মনে আছে HTML এ? জি স্যার। আজকে আমরা এই টেক্সটের জন্য কি কি অ্যাট্রিবিউট ইউজ হয় সেগুলো আমরা টুকটাক দেখব, এবং আজকে এই ছোট ছোট ব্যাপারগুলোই দেখবো এই কারণে যে আমরা আগামী দিন শুরুতেই HTML এর একটা মানে ফুল ফরম্যাটটা, যেটা যেমন ধরেন ইন্টারনাল, এক্সটার্নাল, এইসব জায়গাতে যদি আমাদের ইউজ করতে হয়, তখন কিন্তু আমাদেরকে এই যে CSS এর যে 3টা পার্ট বলছিলাম না, সিলেক্টর, প্রপার্টি, ভ্যালু, এই সিলেক্টরটাও শিখতে হবে। আর সিলেক্টরটাই হচ্ছে ফ্যাক্ট, কারণ প্রপার্টি আর ভ্যালু আপনি পেয়ে যাবেন সার্চ দিলে, কিন্তু কিভাবে সিলেক্ট করলে সুবিধা হবে এটাই হচ্ছে আপনার জানতে হবে। ঠিক আছে, সো আমরা আজকে কিছু প্রপার্টি, এই যে লিস্টটা দিয়ে দিছি এর মধ্যে আমরা প্রপার্টির টেক্সট নিয়ে কয়েকটা কথা বলবো। এই যে টেক্সট প্রপার্টি, কালার প্রপার্টি, ফন্ট প্রপার্টি, এগুলো নিয়ে আমরা কথা বলবো আজকে আপাতত। তো আমরা যদি এখানে লিখি, প্রপার্টি লিখতেছি একটা, সেটা হচ্ছে ফন্ট সাইজ। প্রপার্টি নেম কি? একটা Font প্রপার্টি size। কখনো দুইটা ওয়ার্ড হয় না, অ্যাট্রিবিউটের মধ্যে অ্যাট্রিবিউটও দুইটা ওয়ার্ড হয় না, যেমন প্রপার্টিও কখনো দুইটা ওয়ার্ড হবে না। হুম। এখন কথা হচ্ছে তাহলে এই যে ফন্ট সাইজ, স্যার এত দুইটা ওয়ার্ড, এটা কি করে এক হবে? সিস্টেম হচ্ছে যদি এরকম দুইটা ওয়ার্ড থাকে বা 3টা ওয়ার্ড মিললে কিছু হয়, তাহলে এরকম লিখতে হবে, আমাদের হাইফেন থাকবে স্যার। হাইফেন সাইজ। হ্যাঁ, সুন্দর কথা, ফন্ট হাইফেন সাইজ, এটা হচ্ছে প্রপার্টি নেম। এটা প্রপার্টি নেম কি? ফন্ট হাইফেন সাইজ। ওকে, এবার যদি আমরা এটাকে ক্লোন দেই, ফরম্যাট অনুযায়ী কি আসবে? ক্লোন, তাই না? তারপরে কি আসবে? একটা স্পেস সুন্দর করে রাখার জন্য। এবার আমরা বলতেছি যে 300 15 পিক্সেল, 300 px। মনে আছে আমরা প্রথম বলছিলাম HTML এ কোনো px জি নাই, স্যার। জি স্যার। এইখানে কিন্তু আছে। এখানে শুধু px ই না, এখানে ইঞ্চি আছে, em আছে, এরকম এই যে পিক্সেল গুলোকে মেজারমেন্ট করার জন্য অনেক রকম পদ্ধতি আছে। তা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয় px। অন্য কোনো সাইডে গেলে তারা দেখা যাচ্ছে em দিয়ে করতে পারে, হ্যাঁ, তারপরে inc দিয়ে করতে পারে, পিক্সেল দিয়ে করতে পারে। আপনি তো বুঝবেন যেগুলো আসলে পিক্সটাই সাইজের সবচেয়ে কথা। ভালো। স্যার ইএমটা কি px স্যার একটু বলুন? এটা পুরো মানে মিনিংটা হয়তো আমার মনে পড়ছে না। em, এটা সার্চ দিয়ে দেখেন। জি স্যার, তো ঠিক যাই আছে। হোক, এটা বিষয় না।
বিষয় হচ্ছে আমরা এই পিএক্স মানে হচ্ছে আমরা পিক্সেলের পারফেক্ট একদম ডট ডট যে হিসাবটা ছিল স্ক্রিনের, সেই পিক্সেল গুলোকে আমরা গুনে গুনে কাজ করতে পারবো। সো আমরা এখানে 300 পিক্সেল দিলাম ফন্ট সাইজ, এবং আমরা রুলস অনুযায়ী কি করলাম, শেষ করে দিলাম। দেখেন যদি একটা থাকে, প্রপার্টি যদি একটাই থাকে, ভ্যালু একটাই থাকে, তাহলে এটা শেষ না করলেও এটা ইরর না, এটা শেষ না করলে ইরর না। কিন্তু যদি আপনাকে মনে হয় যে না আমাকে আরো প্রপার্টি ইউজ করতে হবে, মাস্ট এটা দিয়ে শেষ করে দিতে হবে। মনে থাকবে? জি স্যার। বুঝছেন বিষয়টা? খাতা কলমে রুলস লিখে নেন, আমরা কিন্তু রুলস শিখতেছি এখন খালি। তো আমাদের কাজটা ছিল এখানে, এই যে ফন্ট সাইজ কত দিছিলাম, 300 না? 300 পিক্সেল। জি স্যার। প্রপার্টি নেম, ক্লোন, ভ্যালু, ফন্ট সাইজ এটা। আচ্ছা, আমরা যদি ফন্টটাকে নিয়ে আরেকটু কাজ করি, ফন্ট ওয়েট, ফন্টের ওজন নাকি ওয়েট, ফন্টের অনেক আছে, আমরা তার মধ্যে যেগুলো প্রয়োজন সেগুলো লিখবো খালি। ফন্ট ওয়েট, এই ওয়েটটা হচ্ছে কি ওজন নাকি, জি কত স্যার। কেজি হবে নাকি? জি স্যার। স্যার 200 কেজি। নরমাল, নরমাল ফন্ট ওয়েটটা কত, নরমাল। বানানগুলো দেখে নিয়েন, EIGHT, ফন্ট ওয়েট নরমাল। এটা কখন ইউজ করলাম, যখন আমি চাচ্ছি আমার H1টাকে চিকন করতে। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। তার মানে ফন্ট ওয়েটটার কাজ হচ্ছে ফন্টটা কি বোল্ড হবে নাকি নরমাল হবে, এটাকে ইউজ করা। স্যার সেক্ষেত্রে তো স্যার এই H3 ও সব ইউজ করলেই তো হয় স্যার। এটা কি জন্য করবে একটু বলতেন যদি। অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় অনেক বোল্ড অনেক বড় একটা লেখা আসতেছে আমাদের স্ক্রিনে, কিন্তু চিকন, অনেক ডিজাইনে আছে, আমরা করছি, তখন আবার এটার কি করতে মাধ্যমে হবে? ঠিক আছে। আচ্ছা, জি স্যার বুঝছি। ওকে, তারপরে আসতেছে আবার স্পেস দেন, মানে একটা প্রপার্টি শেষ করে একটা স্পেস দেন। এই দেখেন আমি একটা স্পেস দিয়ে নিছি, মানে তাহলে বুঝতে সুবিধা হবে। আপনি যদি এখান থেকেও লেখেন কেউ আপনাকে মানা করবে না, কিন্তু এটা কোনো সৌন্দর্য হলো বা কোনো স্ট্যান্ডার্ড ব্যাপার হলো যদি দেখে বোঝায় না যায় এটা আলাদা এটা আলাদা এটা আলাদা। আপনি যদি বলেন স্যার তাহলে আমি কি এইভাবে লিখবো, HTML এর মধ্যে এইভাবে লেখা ঠিক না, মানে ঠিক না তা না, এর জন্য যে আপনার মানে ভুল ধরবে তাও না, এর জন্য আপনার কোনো ভুল নাই, আপনি এভাবে লিখতে পারেন, এভাবে আপনি সাজায় লিখতে পারেন। হ্যাঁ, যে সব এক একটা লাইন ব্রেক করে করে আপনি লিখতেছেন, এটা আপনি পারেন, সমস্যা নাই। যেহেতু স্যার HTML ইনলাইন ইনলাইনের বলতে, ক্ষেত্রে জি স্যার, ইনলাইনের ক্ষেত্রে এইভাবে না এভাবে লেখা লিখে ঠিক হবে না। এভাবে লেখাই ভালো। ফন্ট সাইজ গুলো, ফন্ট ওয়েট গেল, ফন্ট সাইজের ক্ষেত্রে যদি একটা নরমাল যদি নরমাল একটা পি হইতো, খেয়াল করেন, আর এখানে শুধু লোরেম, লোরেম কথাটা লিখে যদি আপনি ট্যাব দিতেন, একটা প্যারাগ্রাফ পেয়ে যেতেন। ঠিক আছে, প্যারাগ্রাফটা এখন আর ডামি টেক্সট থেকে কপি করে আনতে হবে না, হবে? হ্যাঁ স্যার। লোরেম হ্যাঁ, স্যার। শব্দটাকে লিখে জাস্ট ট্যাব দিলেই চলে আসবে। আচ্ছা, এখানে যদি আমরা স্টাইল লিখি, স্যার এটা কিভাবে, আমরা তো এটা কপি করা ছিল না, কিভাবে হইলো স্যার লোরেমটা? আমরা ট্যাগ লিখি না, ট্যাগ, জাস্ট ট্যাগটার নাম লিখে তো ট্যাব দিলেই পুরো ট্যাগটা চলে আসে। ঠিক জি এরকম স্যার। এরকম যদি আমরা এখানে লোরেম লিখি, লিখে ট্যাব দিলেই পুরো প্যারাগ্রাফ চলে আসে একটা ছোটখাটো। স্যার ট্যাব দেওয়ার পর জি স্যার ঠিক আছে। আচ্ছা, এখানে স্টাইল লিখলাম। আরো হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। স্যার হচ্ছে লোরেমের এই ট্যাগটা কেন মানে এই প্যারাগ্রাফটা আসবে শুধু, অন্য তো প্যারাগ্রাফ থাকতে পারে, ওইটা কেন আসলো না? এদের লাইব্রেরিতে, এই যে আমি যে সফটওয়্যার টেস্ট করতেছি, এদের লাইব্রেরিতে লোরেমটাকে
লোরেম বলতে ওরা এই প্যারাগ্রাফটাকে সেভ করে রাখছে, এজন্য এইটুকুই আছে। তাহলে ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা এখানে কোনো স্টাইল লিখলাম না, জাস্ট প্যারাগ্রাফটা লিখলাম, লিখে আমরা এখানে আসলাম। একটা প্যারাগ্রাফ দেখা যাচ্ছে না? যাচ্ছে? জি স্যার। এখন আমরা চাচ্ছি এই প্যারাগ্রাফটার ফন্ট সাইজ বড় হবে। ফন্ট সাইজ কোথায়? এই ফন্ট সাইজ। ফন্ট সাইজটাকে আমরা বললাম 18 পিক্সেল। উপরের জনকে ফন্ট ওয়েট নরমাল করেছিলাম, তাই না? এখানে কি হচ্ছে? 18 পিক্সেল কি হয়েছে কাজ? আর একটু ফন্ট বড় সাইজ ছোট হয়ে আরো একটু বাড়াই 18 দেন স্যার। পিক্সেল কি বাড়ছে একটু? এই দেখেন ইনলাইনে লেখার কারণে এই যে 18 পিক্সেল চলে আসছে। আমরা এখানে দেখেন একটু বাড়াই দিচ্ছি, 30 দিয়ে দিলাম না, একটু বড় থাক, দেখি কেমন দেখায়। 30 30 থাক, 30। প্যারাগ্রাফটা কিন্তু অনেক বড় দেখাচ্ছে। এবার কথা হচ্ছে খেয়াল করেন, এটাকে যেরকম ফন্ট ওয়েট মানে নরমাল করে দিছি, আর এটাকে আমরা চাচ্ছি উল্টো বোল্ড করতে, তখন কি লিখতেছি? ফন্ট ফন্ট লিখে ডাব্লু লিখলেই ওয়েট চলে আসে, দেখছেন? ফন্ট ওয়েট বোল্ড, বোল্ড। এখানে উল্টো বোল্ড হয়েছে, রাইট? জি স্যার। বুঝতে পারছেন কথাটা? জি স্যার। স্যার এই লেখাটা যদি আমরা স্টাইল করতে চাই তাহলে কি ফন্ট স্টাইল ব্যবহার করব? আচ্ছা যাই, একটু আস্তে আস্তে যাই, সব পাবেন। আপনাদেরকে ক্লিয়ার করতে পারি, আমি চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা। আপনাদের যদি তা কি করে করে তখন আমি চেষ্টা করবো সেটাকেও ভেঙে বলার, সমস্যা নাই। সব যে আমি পারবো তা ঠিক না, পারি, তারপর চেষ্টা করবো। ভয় নেই, যেহেতু আমি জানি, অর্থাৎ চেষ্টা করলে খুঁজে খাজে আপনাদের যে কোনো চাহিদাই, সমস্যা নেই। তবে শিখেছি, তাহলে এরপরে অ্যাডভান্স লেভেলে যে কোনো সিএসএস দেখলে আপ করতে পারবেন। আপনি কিন্তু সিএসএস বানাতে পারবেন না, অলরেডি আছে, সবাই ইউজ করতেছে এতদিন ধরে। একটা কাজ করছি সেটা থেকে সিএসএস টা নিয়ে জন্য আপনি কাজ করতে পারেন ইচ্ছা মতো, তৈরি করতে যাচ্ছি। ঠিক আছে, ওকে। ফন্ট ওয়েট গেল, বোল্ড আর নরমাল, এই দুইটা জিনিস আমরা বেশি দেখতেছি, তাই না? আচ্ছা স্যার, স্যার বল। আমরা ওই যে এইচটিএমএল এ ওখানে বোল্ড করে দিলেও হবে না? যদি ওখানে আমি করে দেই? ওই যে একটা কথা বলছি, একটা কথা বলছি আপনাদের, যে আমরা এইচটিএমএল এ যদি একটা ট্যাগ, একটা সিএস অ্যাট্রিবিউট ইউজ না করে আমাদের যদি সুযোগ থাকে সিএসএস এটা কাজ করার, আমরা সিএসএস এ করব, কারণ আমরা চাই এইচটিএমএল টা হালকা থাকুক। এখন যদি এরকম হয় যে আমার কোন একটা ওয়ার্ড বোল্ড করতে হবে এবং এটা খুব ইম্পর্টেন্ট এসইও এর জন্য, তাহলে আমরা স্ট্রং ট্যাগ ইউজ করব নাকি? জি স্যার। যদি মনে করি প্যারাগ্রাফটাকে একটু বোল্ড করব, যদি মনে করি প্যারাগ্রাফটাকে একটু বোল্ড করব, তাহলে আমাদের কি করতে হবে? সিএসএস স্যার বি ট্যাগ ইউজ করতে হবে স্যার, বোল্ড Right. ট্যাগ। সিএসএস ইউজ করতে হবে। আরো কিছু জিনিস আছে যার মধ্যে এই বোল্ডের মধ্যে আরো কিছু ভ্যালু আছে, আমি চেষ্টা করবো আজকে এটা বলার। হ্যাঁ, কি আছে? হুট করে দেখতে পারেন যে স্যার 100 দিয়ে দিছে আর কিছু, এটা আবার কি? সার্চ দিবেন, দিয়ে দেখবেন এদের ভ্যালু কি হতে পারে। কিন্তু আমি ইম্পর্টেন্ট গুলো দেখাচ্ছি যেগুলো আসলে অ্যাভেলেবল ইউজ করে, বোল্ড আর নরমাল ইউজ করে, হয় বোল্ড অথবা নরমাল। কিন্তু যখন দেখবেন 100 আবার কোথা থেকে আসলো বা 300, বোল্ড নরমালের বালাই নাই, এগুলো কি দেখাই দেবো, নোট রাখেন স্যার, আপনি বলছিলেন, ঠিক আছে? ওটা আমরা ফন্ট অ্যাড করে দেখাতে হবে, একটা ফন্টকে নতুন ইচ্ছা মতো, যে এখন তো আমরা ডিফল্ট ফন্ট দেখতে পাচ্ছি, তাই না?
ফন্টটা ডিফল্ট ভাবে আছে সেটা দেখতে পাচ্ছি, আমরা স্টাইলিশ কোনো ফন্ট দেখতে পাচ্ছি না, পাচ্ছি? না স্যার। না স্যার। কিন্তু আমরা স্টাইলিশ ফন্টটা ইউজ করতে পারবো। যদি চাই ওটা আমরা আন্ডারলাইন করতে চাই, তাহলে এখানে আসবে টেক্সট, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। টেক্সট ডেকোরেশন এখানে আসেন, আন্ডারলাইন হয়ে গেছে। করি নাই, কি করছি? টেক্সট ডেকোরেশন ডেকোরেশন প্রপার্টি। মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, কালার, কালার হচ্ছে আপনি দিলেন ব্রাউন কালার, ব্রাউন কালার দিলেন, কালার চেঞ্জ হয়ে গেছে না? জি স্যার। আচ্ছা, আপনি এখানে দিলেন ইয়েলো, ইয়েলো বানান ঠিক আছে? বড় হয়ে গেছে স্যার, ওয়াই বড় হয়ে গেছে স্যার। ইয়েলো কেন দিচ্ছি? ইয়েলো, আর এটা করে দেবো সাদা নিচেরটাকে, কালার। হেক্সাকোডে এই কালারটার 6টা ভ্যালু আছে, কয়টা আছে? এফ 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 হেক্সাকোড, এটা এখানে হ্যাশ দিয়ে দিছি আগে, 6টা। এখন আমরা এটা কালার কোড নাকি স্যার? হ্যাঁ, প্যারাগ্রাফ দেখবেন নাই, কিন্তু আবার আছে। তাহলে আমরা একটা মজা করি, আমরা বডি ট্যাগে যে বলতেছি ট্যাগে জাস্ট এক্সট্রা দেখায় রাখতেছি, এটা স্টাইল ব্যাকগ্রাউন্ড। খুব সুন্দর কথা, কথাগুলোর সাথে কিভাবে মিল দেখেন। ব্যাকগ্রাউন্ড কালার, অন্য কোনো ওয়ার্ড না, অন্য কোনো ওয়ার্ড, ব্যাকগ্রাউন্ড কালার। আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিলেন ব্ল্যাক, কয়টা? কয়টা? জিরো। মানে জিরো মানে কোনো কালারই নাই। ওই স্যার পুরো ব্ল্যাক দেখাবে। যারা গ্রাফিক্স নিয়ে কাজ করছেন তারা এগুলো ভালো জানেন, যে যখন কোনো কালারই থাকে না তখন হয়ে যায় কি ব্ল্যাক। মানে আপনি এই যে যেই জায়গাগুলো অন্ধকার দেখতে পাচ্ছেন, আপনি চারপাশে তাকায় দেখেন, ওই জায়গাগুলোতে আসলে কোনো কালার নাই, জি স্যার। এই জন্য আপনি ব্ল্যাক দেখতে পাচ্ছেন। স্যার আমরা যদি এখানে ব্ল্যাক লিখে দিই, আপনি ডিরেক্ট ব্ল্যাক লিখতে পারেন, সমস্যা নেই। এটাকে জাস্ট কালারের হেক্সাকোড ব্ল্যাকের জন্য। আমরা হেক্সাকোডই বেশি ইউজ করি। হ্যাঁ, একটা মজার জিনিস বলি, যে আমরা অন্য কোনো কালার ইউজ করবো স্যার, চলেন চলেন, আপনি কোন কোন কালারটা ইউজ করবেন? আপনি যে কোনো একটা কালার, কালারের যে কোনো একটা সাইডে চলে যান, ওয়েবসাইট কালার সিলেকশন এরকম কিছু একটা দিই, দেখি সার্চ করে আছে কিনা। ওইসব বিষয় না, আমরা যে কোনো একটা ওয়েবসাইটে যাই, কোথায় যাবো? W3। মজার একটা জিনিস দেখেন, আমরা এই কালারটা ইউজ করবো। আমরা রাইট বাটন ক্লিক করি, ফায়ারফক্স হবে। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে দেখেন, এই যে একটা কালার পিকার আছে, দেখছেন? গ্রাব এ কালার ফ্রম দা পেজ, এটা দিয়ে আপনাকে কালার নিয়ে নিতে বলতেছে। এখানে একটা ক্লিক করেন, যে কোনো সাইডের এরকম একটা জায়গা, এই জায়গাটা এসে ক্লিক করে দেন, দেখেন কপি হয়ে গেছে। আমরা কি করলাম, এই ব্যাকগ্রাউন্ড কালার এসে এই কালারটা এখানে জাস্ট দিয়ে দিলাম, ঠিক আছে? এখন কি হবে, আমার পেজটা কোনটা ছিল, চেঞ্জ হয়ে গেছে। মানে আপনি ইচ্ছা মতো যে কোনো জায়গার কালারই নিতে পারতেছেন না? জি স্যার। আর যখন আমরা ফটোশপ থেকে কনভার্ট করা শিখবো, তখন তো আরো মজার বিষয়, কালারটা একদম ফটোশপে যা থাকবে তাই দিতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো আমরা একটা প্রপার্টি দেখলাম, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, টেক্সট ডেকোরেশন, কালার, ঠিক আছে? কি আছে আমরা একটু দেখে আসি। দেখেন কই গেল আমাদের প্রপার্টি লিস্ট, ছিল না এখানে? আচ্ছা,
লাইন হাইটটা পরে দেখছি। জি স্যার দেখছি। টেক্সট অ্যালাইনটাও দেখছি। টেক্সট ট্রান্সফর্মটা দেখেন। যেমন আমরা চাচ্ছি এই যে টাইটেলটা আমরা লিখলাম, এখানে লিখছি টেক্সট টি লিখলাম, তাতে ট্রান্সফর্ম চলে আসছে দেখেন, টেক্সট ট্রান্সফর্ম। এখানে টেক্সট ট্রান্সফর্মটা আসলে কি, আপার কেস, লোয়ার কেস, নরমাল, এরকম কিছু। আপার কেস, লোয়ার কেস, নরমাল, আর আছে কি ক্যাপিটালাইজ। আপার কেসটা আসলে কি বলেন তো? যত ওখানে যে টেক্সটটা হবে সব বড় হাতের লেটারে বড় হবে। আপার কেস। স্পেলিং গুলো কিন্তু দেখবেন, তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। আপার কেস, টেক্সট ট্রান্সফর্ম কি আপার কেস। এখানে আমরা দেখলাম সব ক্যাপিটাল লেটার হয়ে গেছে, এবং এই টাইটেলটা এই জায়গায় লেখার জায়গা নাই, তাই নিচে ভেঙে চলে আসছে। একটু কমাই দিই, তাহলে দেখা যাবে ওখানে লেখা যাচ্ছে। ফন্ট সাইজটা যদি আমরা এখানে 200 দিই, ঠিক আছে। আচ্ছা, এরপরে কথা হচ্ছে আমরা যদি এটাকে কি তো ছোট হাতের হবে। জি স্যার। লোয়ার কেসটা ক্যাপিটালাইজড বড় হাতের। স্যার সেন্টেন্সের প্রথম যে লেটার হবে সেটা ক্যাপিটাল লেটার হবে। যদি মনে চায় যে আপনার ব্যাপারটা কি হবে, যে নরমাল অ্যাজ ইউজুয়াল হবে, তাহলে এখানে যদি কেউ আপার কেস লিখে থাকে, আপনি এই সিএসএসটা কিন্তু আবার ওভাররাইট করতে পারবেন। সিএসটাকে আবার, ধরেন আপনি একটা ওয়েবসাইট পাইছেন, সেই ডিজাইনটা আলাদা একটা সিএসএস অলরেডি তার আছে, এবং সে বলতেছে এটাকে ওভাররাইট করে নতুন করে, যেমন ধর আপার কেস ছিল এটাকে লোয়ার কেস করে দাও, কিন্তু তুমি ওই সিএসএসটা ধরতে পারবা না। ধরতে কি করবা, জাস্ট আপার কেসটাকে লোয়ার কেস করে দিবা, তার মানে এটাকে ওভাররাইট করা যায়, করা যাবে। কিভাবে একটু আবার বলবেন স্যার? যখন করব তখন বোঝা যাবে যে কিভাবে আমরা ওভাররাইট করতে পারি, ঠিক আছে। কিন্তু আমরা এখন জাস্ট জানবো যে আপার কেস, লোয়ার কেস, নরমাল হচ্ছে ডিফল্ট। লেখার আগে যদি কেউ আপার কেস করে রাখে, তাহলে আমাদেরকে নরমালি আনতে হতে পারে, করে রাখে তাহলে আমাদের নরমালি আনতে হতে পারে, পারে না? জি স্যার। ভ্যালুটাকে লিখে দেওয়া আছে। আমরা এখানে একটু আজকে ব্রেকের পর নাম প্রেজেন্ট করুন স্যার। তাই ব্রেকের পরে নাম ডাকি নাই, তাই তো? না, আমরা যারা থাকার তারা সবাই প্রায় আছি, এই জন্য নাম ডেকে সময় নষ্ট করি না। ঠিক আছে, স্যার রজাতনের কারেন্ট নাই, চলে গেছে, মেসেজ দিয়েছে স্যার। আচ্ছা আমি দেখতেছি, সমস্যা। আচ্ছা ঠিক আছে, ওকে। তো এই পর্যন্ত মানে এই কটা প্রপার্টি নিয়ে কারো কোনো কথা আছে কিনা? না স্যার। গুড। এখন কথা হচ্ছে আমরা আরো যাচ্ছি সামনে। কোনটা কোনটা গেলাম? ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম গেলাম। ওয়ার্ড স্পেসিং, খুব সিম্পল কথা না এটা? জি স্যার। ওয়ার্ড স্পেসিং, আমরা এখানে ওয়ার্ড স্পেসিংটা ইউজ করি। ওয়ার্ড স্পেসিং, ওয়ার্ড স্পেসিং এর কাজটা কি? একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড কত দূরে রাখা যায়, আমরা 20 পিক্সেল করে দিলাম একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব, ঠিক আছে। দেখি কত করে আছে এখন। একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব বেড়ে গেছে না এই জায়গাটা? জি স্যার। এই জায়গাটা 20 পিক্সেল আছে, কত জায়গা আছে? 20 পিক্সেল। তার মানে আপনার ডিজাইন দেখে আপনি ডিসিশন নিতে পারতেছেন যে কতটুকু জায়গা রাখবো, ঠিক আছে না? জি স্যার। ওয়ার্ড স্পেসিং, তারপর আসছে লেটার স্পেসিং,
লেটার স্পেসিং, লেটার স্পেসিং আপনি যদি এরকম দেন 10 পিক্সেল করে একটা থেকে একটা দূরে থাকবে, লেটার গুলো একটা থেকে একটা 10 পিক্সেল জায়গা আছে। আমরা আরো একটু বাড়াই দিই, 20 পিক্সেল দিই, তাহলে বেশি ছড়াই যাবে, দেখতে বোঝা যাবে। করতেছে না? জি স্যার শুনতেছি। তার মানে আমরা অনেক সময় অনেক লেখা দেখি যে একটা থেকে একটা অনেক দূরে 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 দূরে, তখন এটা ইউজ করে। ঠিক আছে, তারপর কি আছে? টেক্সট ডেকোরেশন দেখে ফেলছি, টেক্সট ডেকোরেশন দেখে ফেলছি। টেক্সট শ্যাডো, টেক্সট শ্যাডোর একটা ব্যাপার আছে, তাই না? শ্যাডোটাও ইউজ করতে পারেন। করছি বিদায় আমার মনে পড়ছে না, ডিরেক্ট দেখাচ্ছি না, এই জন্য এটা টেক্সট শ্যাডো, টেক্সট সিএসএস। টেক্সট শ্যাডো সিএসএস প্রপার্টিটা আমরা পেয়ে গেছি অলরেডি। এই যে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করেন, একটা শ্যাডো আসছে। ফার্স্ট হচ্ছে কি, সেকেন্ডে কি, তারপরে তিনটা ভ্যালু দিছে, দেখছেন? তিনটা ভ্যালু দিছে না? তাহলে আমরা একটু চেঞ্জ করে দেখি এখানে কি হয়েছে। দিলাম টুর জায়গায় কত দিলাম? স্যার কি দেখলেন? দেখলাম প্রথম ভ্যালুটা কিসের কাজ করতেছে বলেন তো? স্যার এক্স অক্ষ বরাবর স্যার আমার হ্যাঁ। বাম থেকে ডানে সরে গেছে স্যার শ্যাডোটা। হ্যাঁ, প্রথম ভ্যালুটা কাজ করতেছে এক্স অক্ষ বরাবর, ঠিক আছে না? জি স্যার। মানে হরিজন্টাল, তাই তো? জি স্যার। আর দ্বিতীয়টা দেখতে হবে ভার্টিক্যাল। ভার্টিক্যাল। বুঝছেন কি হলো? জি আর স্যার। পরেরটা কি? পরেরটা হচ্ছে কালার। কালার। তো আমরা যদি এখানে এরকম দিই, এটারই আমরা একটা কি দিতে চাচ্ছি, শ্যাডো। আমরা প্রথমটা দিলাম যে হ্যাঁ 2 পিক্সেল ডানে চলে যাবে, তাই না? জি স্যার। হরিজন্টালি মানে 2 পিক্সেল মনে হচ্ছে হরিজন্টালি সরবে, ডানে সরবে। 2 পিক্সেল দেই, তাহলে কি বামে হবে? সরবে স্যার। বামে শুরু। বামে। গুড, এই তো আর কিছু নাই তাহলে। স্যার জিরো দিলে ঠিক জায়গায় থাকবে, কোনো শ্যাডো হবে না। আমরা দিলাম হ্যাঁ 0 দিলে কোনো শ্যাডো দেখা যাবে না ওইভাবে। তো মাইনাস আমরা এখানেও 2 পিক্সেল দিলাম, দিক সরবে এবার, নিচে না। এখানে আমরা দিলাম কালার নিয়ে আসি, গ্রে কালার নাকি? জি স্যার। গ্রে কালারটা কোথায় পাওয়া যায়? এই কালারটা নিয়ে আসি, এই যে জি স্যার। এইটা দিয়ে এই কালারটা নিয়ে আসছি। নিয়ে এসে আমরা এখানে কালারটা বসাই দিছি, ঠিক আছে? কোডটা কই পাইলেন স্যার? ওই যে কি কালারটা নিয়ে আসছি এটার মাধ্যমে, কালার পিকারের মাধ্যমে। স্যার এটা আবার দেখান তো স্যার, আমি সেই সময় দেখতে পাইনি স্যার। এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এইখানে এনে যে কালারটা দরকার সেই কালার পর নিয়ে আমি আরেকটা ক্লিক করলাম, দেখেন কপি হয়ে গেছে। জি স্যার। দেখতে এবার এখানে এনে পেস্ট করে দিচ্ছি। তো পাচ্ছি না, 2 পিক্সেল black স্যার অনেক দিই, এই কারণে স্যার। ব্ল্যাক দিই। ছয়টা যদি সেম ভ্যালু হয় তাহলে আমরা সেই 6টার থেকে 3টা নিতে পারি, বুঝা গেছে? এই জন্য আমরা 3টা নিলাম।
আমরা এখানে 10 করে দেই না, 10 10 সুন্দর তো, ভালো লাগছে নাকি? জি স্যার, ভালো লাগছে। জি স্যার। স্যার এর এখানে মধ্যে তো শ্যাডোটা, ডিজাইন দেখতে পাবো, বিশাল বিশাল ডিজাইন দেখতে পাবো নাকি? হ্যাঁ বলেন। স্যার আবার স্ক্রিনটা দেখেন স্যার, আপনার পেজ লোড নেওয়ার পর যে স্ক্রিনটা আসছে স্যার ওইটা দেখেন স্যার। এখানে স্যার শ্যাডো কি স্যার নিচে, স্যার শ্যাডো কিভাবে দেখাচ্ছে স্যার? আমি উপরের দিকে শ্যাডো দিয়ে দিছি, সব ঠিক আছে মাইনাস স্যার, মাইনাস। বুঝতে পারছি স্যার, আমি বুঝতে পারছি, দেখতে পারছি এখন। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপরে আসতেছে কি টেক্সট শ্যাডো, বুঝে আচ্ছা গেছি। ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া বলেন, আপনার এই বলেন। যে হচ্ছে ফায়ারফক্স হচ্ছে যে কালার পিকার হচ্ছে ড্রপার টুলটা হচ্ছে ছিল না এই যে ইন্সপেক্ট এলিমেন্ট করার পর? হ্যাঁ স্যার পিক্সি সফটওয়্যার দিয়ে স্যার এটা করা যায় স্যার। মানে ফায়ারফক্সে আপনার ওই যে হ্যাঁ স্যার, পিক্সিটা ভালো। আচ্ছা, ওইটা জানি আমি, এক্সটেনশন দিয়ে করা যায়, কিন্তু আমার ডিফল্ট আকার আসতেছে না। আসার কথা তো, আপডেটেড ব্রাউজার হলে ওটা অটোমেটিক কি নিয়ে আসছেন আপনি না আগে থেকে ছিল এটা আগে থেকে ছিল, এই টুলটা? আগে থেকে ছিল। আপনার স্ক্রিনটা শেয়ার দেন, তাহলে আমরা দেখতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটাই আর কি। ওকে আচ্ছা আচ্ছা, দিচ্ছি। কালারটা পাইছি, অপাসিটিটা এখন দেখবো না, দরকার নাই, এটা পরে দেখবো। এখানে আমরা ফন্ট ওয়েট পাইছি, ফন্ট ফ্যামিলিটা আজকে দেখবো না, আর সময় নাই হাতে। আমরা ফন্ট স্টাইলটা দেখে নিই। হ্যাঁ, এই যে একটু আগে এক ভাইয়া বলতেছিল ফন্ট এক একটা স্টাইল করতে চাচ্ছি, ফন্ট সাইজ চলে আসছে, ফন্ট স্টাইল। আচ্ছা, ফন্ট স্টাইলটাকে আমরা এখানে খুব বেশি কিছু প্রপার্টি মাথায় আনার দরকার নেই, একটা হচ্ছে নরমাল আর একটা হচ্ছে ইটালিক। নরমাল আর কি আছে? ইটালিক আঁকা হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু যদি মনে হয় যে কোনো কোটেশন, কোনো ইম্পর্টেন্ট টেক্সট ইটালিক হচ্ছে, তাহলে ওটা HTML এর মাধ্যমে ইএম ট্যাগ ইউজ করবেন। কোনটা? ইএম ট্যাগ স্যার। ইএম। আর যদি মনে করেন না জাস্ট অনলি ডিজাইন, তাহলে স্টাইলের ফন্ট স্টাইলের মানে সিএসএস এর মাধ্যমে করবেন, ঠিক আছে। অনেক সময় দেখা যাবে ইটালিক রয়েছে, আপনাকে সেটাকে নরমাল করতে হচ্ছে, তখন হবে কি টেক্সট ডেকোরেশন, ফন্ট স্টাইল কি হবে? নরমাল, ইটালিক আর নরমাল, ঠিক আছে। তারপর আছে কি জি স্যার। ফন্ট ওয়েট পাইছি, ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, এই দুইটা জিনিস আমরা পরে দেখব। আচ্ছা, এই লিস্ট স্টাইল, ট্রানজিশন, ট্রান্সফর্ম, হ্যাঁ, এগুলো আমাদের ইসের কাজ না, আদার্স প্রপার্টি, এগুলো না। আমরা এখানে একটা জিনিস রেখে যাচ্ছি, সেটা হচ্ছে লাইন হাইট। লাইন হাইটটা আসলে কি, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। যখন বাটন তৈরি করব না, যখন মেনু তৈরি করব না, বুঝছেন, তখন এই গেমটা খুব ইম্পর্টেন্ট। লাইন হাইট, লাইন হাইট হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনের যে হাইট, দূরত্বের হাইটটা, ভার্টিক্যালি যে দূরত্বটা, বুঝতে পারছেন? জি স্যার। তার মানে কিন্তু এই না যে এই লাইন থেকে এই লাইনের এই মাঝখানে যতটুকু দূরত্ব, সেটা না কিন্তু। লাইন হাইট হচ্ছে, আপনারা বাংলা খাতায় লিখছেন না? বাংলা খাতা কেমন ছিল, এরকম না? জি স্যার। একটা ফাঁকা রেখে আরেকটাতে লিখছিলাম। হ্যাঁ, একটু বুঝে নেন বিষয়টা, এটা খুব ইম্পর্টেন্ট। আজকে এটাই শেষ হবে, হ্যাঁ, এরপর আর কোনো মাথায় প্রেসার দিব না আপনাদের। তো এই যে লাইন হাইটটা আসলে কি, লাইন হাইটটা হলো যে আপনি লিখলেন দিস ইজ লাইন, দিস ইজ লাইন হাইট, এই কথাটাকে আপনি আবার লিখলেন এখানে, দিস ইজ লাইন হাইট, আপনি আবার লিখলেন দিস ইজ লাইন হাইট। খেয়াল করে দেখেন, প্রত্যেকটা লাইনের ঠিক মাঝখানে কিন্তু ও আছে, ঠিক না? জি স্যার। ফন্টের সাইজ আছে কত?
ফন্টের সাইজ আছে 36, কত আছে? 36 36, কিন্তু আপনার এই লাইনটা কি 36 আরো বেশি না? জি স্যার বেশি। জি স্যার। তার মানে এটা যদি ধরেন আছে 50, এটা কত আছে? এই যে হাইটটা দেখতে পাচ্ছেন, এটা আছে কত? 50 50 পিক্সেল ধরেন। সো এটারও তাহলে 50, এটাও তাহলে 50, মানে এই 50 পিক্সেলের ঠিক মাঝখানে ওইটা আসবে। ফন্ট সাইজ যাই হোক না কেন, ফন্ট সাইজ 24 হতে পারে, ফন্ট সাইজ 24 হতে পারে, 20 হতে পারে, 14 হতে পারে, কিন্তু এই যে ফন্ট সাইজ, কিন্তু লাইন হাইট যদি আপনি 50 বলে দেন, তাহলে ও দুই উপরে নিচে জায়গা নেবে কতখানি, দেখছেন? জি স্যার। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। জি স্যার বুঝতে পারছি। এই বাংলা খাতাকে চিন্তা করলে আপনি বুঝতে পারবেন যে আপনি যদি চান যে এই বক্স আছে 100 পিক্সেল, আপনি চান ঠিক মাঝখানে একটা লেখা আসবে টেক্সট, তাহলে আপনার স্টাইলটা হবে কি, টেক্সট অ্যালাইন সেন্টার বললে ওটা এখানে চলে আসবে। টেক্সট অ্যালাইন সেন্টার বললে ও কোথায় থাকবে? এখানে, তাই না? এবার যদি বলেন এই বক্সের হাইট হচ্ছে 100 পিক্সেল, বক্সের হাইট কত? 100 পিক্সেল। আপনি যদি বলেন এই টেক্সটার লাইন হাইট হবে 100 পিক্সেল, তাহলে ও ঠিক মাঝখানে চলে আসবে। পুরো 100 পিক্সেল এখন ওর হাইট। বুঝা গেছে কথাটা? জি স্যার। তাহলে আমরা যদি এখানে একটু টেস্ট করি, এই প্যারাগ্রাফটা লাইন হাইট বাড়াই, প্যারাগ্রাফটা লাইন হাইটটা বাড়াই, আমরা বলি 50 পিক্সেল, এক একটা লাইন শেষ হবে 50 পিক্সেল এদিক ওদিক থাকবে আর কি, তাহলে কি অবস্থা হবে? এক একটা লাইন যদি আমরা দেখি, তাহলে 50 পিক্সেল যদি আমরা দেখি, খেয়াল করেন এই যে প্যারাগ্রাফটাকে আমি সিলেক্ট করলাম, সাথে সাথে দেখেন উপর নিচে জায়গা আছে, দেখছেন প্রত্যেকটা লাইনের? এই উপরের লাইন, এইখানের যে জায়গাটা আপনি দেখতেছেন, উপরের লাইনের অর্ধেক, উপরে আরো অর্ধেক, এই হচ্ছে এইখানে অর্ধেক পাইছে, এইখানে অর্ধেক পাইছে। আমরা যদি প্যারাগ্রাফটা লাইন হাইটটা আরো বাড়াই, 100 পিক্সেল করে দিই, তাহলে প্রত্যেক লাইনের দূরত্ব আরো বেড়ে গেছে। কত? এই যে মাঝখানে যে জায়গাটা দেখতেছেন, এর 50 আর এর 50, ঠিক আছে? জি স্যার। তাহলে কারো কোনো প্রশ্ন আছে এতটুকু? এখন পর্যন্ত নাই স্যার, আজকে আগে কাজ করি তারপরে আপাতত নাই। হ্যাঁ স্যার আচ্ছা। এগুলো আজকে প্র্যাকটিস করি, কালকে প্রশ্ন থাকলে কালকে স্যার বলবো। এই একটা যেহেতু আপনারা শিখে গেছেন, এই একটাকে আমি আরেকটু আপনাদেরকে একটা জিনিস দেখাই, যে আমরা চাইলে প্রত্যেকটা এলিমেন্টের যতটুকু জায়গা সে দখল করে, যদি ব্লক লেভেল হয় পুরো লাইন, আর যদি মনে করেন সিঙ্গেল তাহলে সিঙ্গেল, হ্যাঁ। তো সেই হিসেবে আমরা বলেছিলাম যে স্প্যান ট্যাগটা ইউজ করব না, স্প্যান। এই এতটুকু লেখাকে আমি টার্গেট করলাম, স্প্যান। এখানে আমরা স্টাইল লিখলাম, এখানে আমি ব্যাকগ্রাউন্ড লিখলাম, ব্যাকগ্রাউন্ড লিখে আমি বললাম রেড কালার। কি কালার? রেড। দেখেন প্যারাগ্রাফের মধ্যে কি হচ্ছে, দেখছেন? জি স্যার, রেড কালার। তাহলে আমরা যে কোনো একটা জায়গা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড দিতে পারি, পুরো প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ড দিতে পারি, পুরো টাইটেলের ব্যাকগ্রাউন্ড দেওয়াও সম্ভব। ঠিক আছে? বোঝা গেছে? স্যার। ওকে, তাহলে যদি কারো কোনো প্রশ্ন না থাকে আজকের মতো, তাহলে আমাদের ক্লাস শেষ করতে হবে। কারো কোনো প্রশ্ন আছে? স্যার আজকের কাজ কি স্যার? আজকের কাজ হচ্ছে সিএসএস কি করে লেখে খুব দ্রুত লিখতে পারেন যেন, কাল আগামী দিন আমি বলবো খুব দ্রুত, খুব ফাস্ট যাব আমি, আপনার জন্য এই জিনিসগুলো খুব দ্রুত লিখতে পারেন, দ্রুত বুঝতে পারেন, এটার প্র্যাকটিস, আর কিছু। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে স্যার। ওকে। আমরা কিন্তু এতদিন ইনস্ট্রুমেন্ট গোছাচ্ছিলাম,
আমরা কিন্তু এখন দৌড় দেওয়ার সময় এসে গেছে প্রায়। হ্যাঁ, আগামীকালকের ক্লাসটা আমরা একটু স্লো যাব, তারপরের ক্লাস থেকে দেখবেন লজিক্যাল পার্ট শুরু হয়ে গেছে, দৌড়। তাহলে সিএসএস এরকম 4টা-5টা ক্লাস করবো মাত্র, তা দিয়ে আমাদের কাজ হয়ে যাবে সব। ঠিক আছে, ঠিক আছে স্যার, Okay. আসসালামু আলাইকুম। ঠিক আছে স্যার। তাহলে যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে যেতে পারেন, আর যদি প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। স্যার, প্রশ্ন নাই। সত্যি প্রশ্ন নাই? যখনই প্রশ্ন থাকে না তখনই কিন্তু ভয় লাগে যে আসলে কি বুঝলাম না। ভাই আজকে ইমরান কাজ হোসেন কি থাকবে স্যার? বলতেছিলাম, আমার মনে হয় প্রেজেন্ট হয়নি আজকে। ভাইয়ার নামটা কি? ইমরান হোসেন। ইমরান হোসেন ইমু? জি, কোথায় ছিলেন তাই বলেন না। আমি একটু আজকে ঘুম থেকে দেরিতে উঠছে। এটা কোনো কথা? আপনার স্যার চলে এসে আপনি ঘুম থেকে উঠতে পারলেন না? আমি লক্ষ্য করিনি, কালকে রাতে অনেক দেরিতে ঘুমাইছি তো। আমরা তো 4টা-5টায় ঘুমাই আবার ক্লাসে চলে আসি। আমার ভাই হয় না। তাহলে তো হবে না, কষ্ট করতে হবে ভাই, কষ্ট না করলে কিন্তু সমস্যা, আসলে আমি result যে আসবে না। আসছি 10টা 10:45টায় দেখি চলে আসছি। সবার সাথে থাকবেন, দেখবেন ঘুম টুম থাকবে না। অবশ্যই। ওকে, স্যার অনেকে ঠিক আছে। ক্লাসের মধ্যে ঘুমায় স্যার। এটা আমরা খুব দ্রুত আবার চেক দেবো। হ্যাঁ, জি স্যার অবশ্যই। মনে করেন আমরা কি করব, হঠাৎ করে ক্যামেরা অন করতে বলবো, যার যার ক্যামেরা অন থাকবে না সবার কিক আউট করে দেবো রুম থেকে। ঘুমেতে উঠে দেখবে ক্লাসের থেকে কোন সময় বের হয়ে গেছে টেরও পায় নাই। নাকি? জি জি স্যার। জি স্যার। মানে ঘুমেতে উঠে দেখবে খালের মধ্যে, নাকি কোথায় ক্লাস। জি স্যার। ঠিক আছে, স্যার আমি একটা জিনিস জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ বলেন। স্যার আপনার হচ্ছে যে ডেস্কটপে স্যার গুগল ড্রাইভটা ইনস্টল করা আছে স্যার, ওইটা কিভাবে করছেন স্যার একটু বললে ভালো হতো স্যার। আমি গতকালকে ইনস্টল করছি কিন্তু স্যার আপনার যেরকম ফোল্ডার গুলো আসতেছে স্যার আমার ওরকম ভাবে ফোল্ডার গুলো আসতেছে না। আপনি মনে হয় আপনার পিসির অনেক কিছু ওর সাথে সিনক্রোনাইজ করে দিয়েছেন। জি স্যার, ওই যে ব্যাকআপ এন্ড সিঙ্ক ওইটা ডাউনলোড হয়েছে স্যার, গুগল ড্রাইভ ডাউনলোড দিয়েছিলাম কিন্তু। না না, ওইটাই তো ডাউনলোড হবে। আপনি আমার লিংকটা দেন, এই যে লিংকটা পাইছি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে নাকি? না স্যার, স্ক্রিন শেয়ার অফ আছে। এই যে এই যে ফোল্ডারটা না, জি স্যার। এই সেটিংস এ গেলে তো এখান থেকে এই যে গেট ড্রাইভার ফর ডেস্কটপ, ডেস্কটপ। এখানে জি এখানে ক্লিক করলে আপনি পাবেন হচ্ছে এই যে ব্যাকআপ এন্ড সিনক্রোনাইজ ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে যখন ইনস্টল করবেন তখন ওই ফোল্ডার বলে দিতে হয়। হ্যাঁ, আপনি বলতে পারেন আপনার পিসি থেকে কোন কোন ফোল্ডার গুলো ওখানে আপলোড হবে, সিনক্রোনাইজ হবে। তখন ডেস্কটপ, ডকুমেন্টস আর কি কি জানি সিলেক্ট হয়ে যায় অটোমেটিক্যালি, ওগুলো উঠাই জি দিতে হবে, সিলেক্ট রাখা যাবে না। হ্যাঁ, এরপরে ওরা বলবে যে মানে তাহলে আপনি কোন ফাইলটাকে সিনক্রোনাইজ করতে চাচ্ছেন, তখন আপনি বলে দিবেন সার্চ করে যে অমুক ফোল্ডারটা, খালি গুগল ড্রাইভের অমুক ফোল্ডারটা, সব না, শুধু একটা ফোল্ডার আমি সিনক্রোনাইজ করতে চাচ্ছি। তাহলে ও খালি একটা ফোল্ডারই শিখবে, আর কোনো ফোল্ডার ডাউনলোড করবে না। আচ্ছা, আমার সব মানে ড্রাইভের মধ্যে আরো যতগুলো ফোল্ডার আছে সবগুলো ডাউনলোড হয়ে গেছে কিন্তু স্যার এই ফোল্ডারটা আসতেছে না, মানে এই যে এলইডিপি লট ওয়ান যে আচ্ছা, ফোল্ডার। ফোল্ডারটা আসবে না ভাই,